কোশ্চেন নাম্বার 14 থেকে হবে, 13 অব্দি হয়েছিল। চলো দেখো কোশ্চেনটা কি বলছে। দেখো যে কোশ্চেনগুলো একদম সিমিলার টাইপ আছে, আমি একটু কোশ্চেনগুলো কনসেপ্টটা বলে বলে চলে যাই, যেগুলো সিমিলার টাইপের আগের দিন হয়েছিল এমন কোশ্চেন। দেখি বলছে, আর চার্জ অফ +2 মাইক্রোকুলম ইজ প্লেসড এট x equal to 0 and a charge of -32 microcoulomb at x equal to 60 centimeter. A third charge -q be placed on the x-axis such that it experiences no force. The distance of the point from +2 microcoulomb in centimeter. বিষয়টা বুঝো। x equal to একটা x axis এর উপর x equal to 0 একটা পয়েন্ট আমরা মনে করছি। Suppose this point is x equal to 0 আর এটা হচ্ছে x equal to 60 সেন্টিমিটার। তো এটা হচ্ছে x axis, x axis এর উপর এই দুটো পয়েন্ট। এই দুটো পয়েন্টে কি কি চার্জ আছে, একটা আছে +2 মাইক্রোকুলম আর একটাতে কি আছে and a charge of -32 microcoulomb. আর থার্ড চার্জ -q be placed on the x axis, আর একটা চার্জ আছে -q, তোমাকে এই x axis এর উপরে কোথাও বসাতে হবে, such that it experiences no force, যাতে করে ও কোনো ফোর্স অনুভব না করে। বিষয়টা বুঝো। -q চার্জকে এমন একটা জায়গায় আমাকে বসাতে হবে যেখানে বসালে সে কোনো ফোর্স অনুভব করবে না। তার মানে তার উপরে যে নেট ফোর্সটা হবে +2 মাইক্রোকুলম এবং -32 মাইক্রোকুলম মিলে, সেটা 0 হবে। তাহলে সেই রিজিয়নটা প্রথমে খুঁজতে হবে যে কোনখানে সেটা বসালে হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এই এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একটু তোমাকে কনসাস হতে হবে। কেন বলছি, তার কারণ দেখো, যখন দুটো চার্জই সেম থাকে না, আমরা এর আগে যে অঙ্কগুলো করছিলাম যে যেখানে নেট ফোর্সটা 0, সেখানে দুটো চার্জ যে ছিল, সেই দুটো চার্জ সেম কাইন্ড ছিল, দুটোই হয় প্লাস, দুটোই প্লাস না হয় দুটোই মাইনাস ছিল। কিন্তু যখন একটা প্লাস একটা মাইনাস হবে, তখন একটু তোমাকে কনসাসনেস দেখাতে হবে। কিরকম ব্যাপারটা, না ব্যাপারটা হচ্ছে যে দেখো 2 মাইক্রোকুলম আর -30 মাইক্রোকুলমের মধ্যে যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটা আমি একবার এই রিজিয়নটাতে চেক করব, একবার এই দিকের রিজিয়নটাতে চেক করব, আর একবার এই দিকের রিজিয়নটাতে চেক করব। আমরা এগুলোকে এরকম ভাবে বলতে পারি যে সাপোজ এইটা আমাদের জন্য রিজিয়ন 1, এটা রিজিয়ন 2, আর এই দিকটা হচ্ছে রিজিয়ন 3। তো এই তিনটে রিজিয়নের মধ্যে আমরা সব জায়গায় একবার এই -q চার্জটাকে রেখে রেখে টেস্ট করব যে কোন জায়গায় 0 হতে পারে। তো প্রথমে দেখো রিজিয়ন 1 এ যদি আমরা চেক করি যে -q চার্জটাকে মনে করো এখানে রাখলাম, সেক্ষেত্রে কি হতে পারে একবার দেখা যাক। দেখো -q চার্জের উপরে যে +2 যে ফোর্সটা দেবে, সেটা এই দিকে দেবে, অ্যাট্রাকশন ফোর্স দেবে। আর এই -32 যে ফোর্সটা দেবে, সেটা এই দিকে দেবে, রিপালসিভ ফোর্স দেবে। সিমিলারলি মনে করো একে যদি মাঝখানে রাখা হয়, তাহলে কি হবে দেখো, এই +2 একে এইদিকে ফোর্স দেবে, -32 একে এইদিকে ফোর্স দেবে। তাহলে দুটো ফোর্স যদি সেম ডাইরেকশনে হয়, তাহলে কখনোই সেখানে 0 হওয়া সম্ভব নয়। সিমিলারলি -qটাকে যদি আমরা এই দিকে রাখি, তাহলে দেখো -32 কি করবে, একে রিপালস করবে, এবং +2 কি করবে, একে অ্যাট্রাক্ট করবে। তাহলে দেখো একমাত্র রিজিয়ন 1 এবং রিজিয়ন 3 তে আমরা দেখতে পাচ্ছি যে অপোজিট ফোর্স কাজ করছে। তাহলে এই অপোজিট ফোর্স গুলোতে হওয়া সম্ভব, মানে রিজিয়ন 2টা একদম ক্যান্সেল, এখানে কোনো মতে হওয়া সম্ভব নয় নেট ফোর্স 0। তাহলে নেট ফোর্স 0 হতে পারে একমাত্র এই পাশে অথবা এই পাশে। এখন দেখো কোনটা হবে, কি করে চেক করবে, না দেখো যে আধানটা ছোট সবসময় তার সামনে চার্জটা রাখতে হবে। কেন বলছি, কারণ দেখি এই ছোট আধানটা সামনে থেকে ফোর্স দিলে তবেই বড় আধানটার সঙ্গে কম্পিট করতে পারবে। কারণ দেখো বড় আধানটা দূরে আছে, তাহলে দূরে থাকার ফলে এর ডিস্টেন্সটা বেশি, তার ফলে ফোর্সটা তুলনামূলকভাবে ততটা দিতে পারবে না। ভেবে দেখো +2 মাইক্রোকুলমটা তো কাছে আছে না, তাহলে +2 প্রথমত হচ্ছে আধানটা ছোট হওয়ার কারণে এই +2 -q কে যে না ফোর্স দেবে, যতটা না ফোর্স দেবে, -32 তার থেকে বেশি ফোর্স দিত। কিন্তু এটা কিভাবে অ্যাডজাস্ট হবে না, যেহেতু বড় আধানটা দূরে আছে, তাহলে এর দ্বারা যে প্রযুক্ত ফোর্সটা, সেটা +2 এর সঙ্গে কম্পারেবল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু ভেবে দেখো যদি এই পাশে রাখি, তাহলে -32 এত বেশি ফোর্স দেবে
যে +2 তাকে তাকে কম্পিট করতে পারবেন। তাই জন্য এরকম কেসে আমরা কি করব, যে সবসময় যে আধানটা ছোট হবে থার্ড চার্জটা আমাকে সেই আধানটার সামনাসামনি যে রিজিয়ন সেখানে রাখতে হবে। তাহলে আমি যদি মনে করি যে এটা +2 মাইক্রোকুলম থেকে, মনে করো সিম্পল এটা এক্স ডিস্টেন্সে রয়েছে, তাহলে -32 মাইক্রোকুলম থেকে এটা কত ডিস্টেন্সে থাকবে, 60 + x। এইবারে দেখো এই দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট যদি হয় তবে এর উপর নেট ফোর্স 0 হবে। তাহলে +2 যে ফোর্সটাকে দেবে সেটা হচ্ছে 2 × Q/x², আর 32 যে ফোর্সটা, শুধু ম্যাগনিটিউডটা আমি লিখছি, 32 × Q/60 + x তার হোল স্কয়ার। বাকি তো সব কেটে যাবে। আর যেহেতু আমরা রেশিও নিচ্ছি সেহেতু আমাদের মাইক্রোকুলমকে কুলম্বে বা সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, ওগুলো সব কেটে যাবে। তাহলে দেখো আলটিমেটলি কিউ কিউ কেটে গেল, ঠিক আছে, 2 আর 32 কেটে গেলে 16 হয়ে যাবে। তার মানে 1/x² = 16/60 + x তার হোল স্কয়ার। তাহলে যদি আমরা বর্গমূল করি 1/x = 4/60 + x। তার মানে 60 + x আলটিমেটলি যেটা হবে দেখো 60 + x = 4x। তার মানে 60 = 3x। তার মানে x = 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার আনসার হওয়া উচিত, অপশন 2। বুঝা গেল? কোশ্চেনটা ক্যালকুলেশনটা কিছু নেই, সোজা, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, a force F is acting between two charges in air. If the space between them is completely filled with medium having a dielectric constant k = 4, then the force will be. এটা তো আমরা সবসময় বলেছি যে কোনো একটা মিডিয়ামে ফোর্স কত হবে। দেখো এয়ার মিডিয়ামে ফোর্স F দেওয়া আছে, আমরা সবসময় বলেছি এয়ার মিডিয়ামের ফোর্স আর মিডিয়ামের ফোর্সের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে F মিডিয়াম = এয়ার মিডিয়ামে যা ফোর্স হবে তার 1/k গুণ। তাহলে এখানে যেহেতু 4 আছে 4 আমরা বলতে পারি 1/k গুণ, অ্যাকচুয়ালি এটা জেনারেল রিলেশন। ফোর্স ইন মিডিয়াম = ফোর্স ইন এয়ার আপন k। তাহলে এখানে দেখো F হচ্ছে যে ফোর্স, force F is acting between two charges in air, তাহলে এয়ার মিডিয়ামে F, তাহলে F লিখলাম। if the space between them is completely filled with a medium having a dielectric constant k = 4, তাহলে এখানে 4 লিখলাম, then the force will be this, so Fm will be F/4, so this will be the correct answer. Okay, very simple question. চলো নেক্সট। an electron and proton are sent into an electric field, the ratio of force experienced by them is. তাহলে দেখো যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে যখন একটা আধান থাকে তার উপরে কত ফোর্স কাজ করে। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনে আমি বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডে যে ডেফিনেশন E = F/Q হয়, বা F/Q যদি যাই বলি না কেন, তাহলে ফোর্স কত হবে দেখো F = Q × E। তাহলে দেখো এখানে কি বলছে, একটি ইলেকট্রন এবং একটি প্রোটন, আর ইলেকট্রন প্রোটন দুজনেরই কি হয়, আধান সমান হয় এবং তারা একই ইলেকট্রিক ফিল্ডে আছে, সেন্ট ইনটু অ্যান ইলেকট্রিক ফিল্ড, দ্য রেশিও অফ ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দেম, তাহলে ফোর্স সমান হবে। কিউ যদি একই হয়, ইউ যদি একই হয়, তাহলে ফোর্স তো সমান হবে। তাহলে রেশিও কত হবে, 1:1। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 17 বলছে an electron is sent into an electric field of intensity this, the acceleration produced is. একটা ইলেকট্রনকে এই ইলেকট্রিক ফিল্ডে পাঠানো হচ্ছে, যে ইলেকট্রিক ফিল্ডে দেখো নিউটন পার কুলম্বে দেওয়া আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ গিভেন 9.1 × 10⁶ নিউটন পার কুলম, আর ইলেকট্রনের মাসটাও দেওয়া আছে 9.1 × 10⁻³ কেজি। এর অ্যাক্সিলারেশন কত হবে, তাহলে অ্যাক্সিলারেশন মানে কত, ফোর্স আপন মাস, আর ফোর্স মানে কত ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড Q × E, তাহলে QE/m, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে QE/m। তাহলে Q কত না, Q হচ্ছে ইলেকট্রনের আধান, এটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলম ইন্টু E ইজ গিভেন 9.1 × 10⁶, and mass of electron is also given 9.1 × 10⁻31 kg. So 9.1 and 9.1 is cancelled, and 10⁻19 + 6 কত হবে বলো, -19 + 6 -13। তাহলে দেখো এটা আলটিমেটলি যেটা হবে 1.6 ×
টেন টু দ্য পাওয়ার গুলোকে অ্যারেঞ্জ করতে হবে। -31 উপরে গেলে +31, 31 + 6 হচ্ছে 37, 37 - 19, 37 - 19 কত হবে? 18 হচ্ছে তো, 10⁻18 হচ্ছে না? দেখো তো, হ্যাঁ 1.6 × 10⁻18 এখানে আর একটু ভুল করেছি, ঠিক আছে? দেখো অপশানে ঠিক আছে, 1.6 × 10⁻18। নেক্সট দেখো সেম কাইন্ডস অফ কোয়েশ্চেন। দ্য ফোর্স এক্সপেরিয়েন্সড বাই আ ক্লোরাইড আয়ন হ্যাভিং 4 ইলেকট্রনস রিমুভড। দেখো ক্লোরাইড আয়ন বলছে কিন্তু 4 ইলেকট্রন রিমুভ বলছে, তাহলে 4টা ইলেকট্রন রিমুভ করা মানে তার যে আধানটা হবে কিউ, সেটা কত হবে? n × e। তাহলে n হচ্ছে 4টা ইলেকট্রনের কথা বলা হচ্ছে, আর ই হচ্ছে 1.6 × 10⁻19, তাহলে 6.4 × 10⁻19 কুলম হচ্ছে যে আধান। when placed in an electric field of intensity this, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 2 নিউটন পার কুলম, তাহলে ফোর্স কত হবে? সিম্পল F = Q × E। তাহলে Q কত দেখো, 6.4 × 10⁻19 × 2, তাহলে কত? 12.8 × 10⁻19 নিউটন। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো দেখো কি বলছে। an infinite number of electric charge each equal to 5 nanocoulombs are placed along x-axis at x = 1 cm, 2 cm, 4 cm, 8 cm and so on. In this setup, if the consecutive charges have opposite sign, then the electric field in Newton per coulomb at x = 0 is। তাহলে দেখো কি বলছে, কোশ্চেনটাকে ভালো করে বোঝো। ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রিক চার্জ, যাদের প্রত্যেকের মান হচ্ছে 5 ন্যানোকুলম করে, তার মানে চার্জ, যে চার্জটা গিভেন রয়েছে Q = 5 ন্যানোকুলম, দ্যাট মিনস 5 × 10⁻19 কুলম। ওকে, আর প্লেসড অ্যালং এক্স অ্যাক্সিস, তো এটা যদি এক্স অ্যাক্সিস মনে করো আমরা মেনে নিই, তাহলে দিস ইজ x = 0, তারপরে হচ্ছে x = 1 সেন্টিমিটার, x = 2 সেন্টিমিটার, x = 3 সেন্টিমিটার, ডট ডট করে চলতে থাকবে। এবং চার্জগুলো কি বলেছে, ইফ দ্য কনজিকিউটিভ চার্জেস হ্যাভ অপোজিট সাইন। অপোজিট সাইন মানে কি, মনে করো এখানে যদি প্লাস কিউ থাকে, তাহলে এখানে মাইনাস কিউ, দিয়ে আবার প্লাস কিউ, আবার মাইনাস কিউ, আবার প্লাস কিউ, এরকম ভাবে চলতে থাকবে। আচ্ছা 1 থেকে শুরু হবে, সরি 0 থেকে নয়, x = 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বলছে, তাহলে 1 এ আমরা বলবো প্লাস কিউ, 2 তে বলবো মাইনাস কিউ, প্লাস কিউ, মাইনাস কিউ। তাহলে বলো এইখানে আমার ইলেকট্রিক ফিল্ড প্রয়োজন x = 0 তে, তাহলে x = 0 তে 1 যে ইলেকট্রিক ফিল্ডটা দেবে সেটা কত? Q/1²। তারপরে মাইনাস কিউ, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা দেবে সেটা -Q/2²। তারপরে প্লাস কিউ যে ইলেকট্রিক ফিল্ডটা দেবে এখানে +Q/3², মাইনাস কি হবে নেক্সট? Q/4²। আচ্ছা 1 Q/1² প্লাস মাইনাস, আচ্ছা 2 4 8 আছে না, 3 নেই, সরি ইভেন নাম্বার গুলো আছে 2 4 8, তাহলে Q/2², তারপরে কত হবে? প্লাস Q/4², তারপরে কত হবে? মাইনাস Q/8², এরকম ভাবে ডট ডট চলতে থাকবে। আর এটা একটা 1/4πε0 অবশ্যই বাইরে থাকবে যদি আমরা কমন নিই। তাহলে দেখো Q/4πε0 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে পুরো যে বিষয়টা পড়ে থাকবে সেটা কি হবে দেখো, 1/1², যেটাকে আমরা 1ও বলতে পারি, -1/2² প্লাস 1/4² -1/8² প্লাস ডট 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 চলছে। তাহলে দেখো এটা একটা ইনফাইনাইট সিরিজ, এবং এটা কি ইনফাইনাইট গুণোত্তর প্রগতিতে রয়েছে, গুণোত্তর শ্রেণী, ইনফাইনাইট গুণোত্তর শ্রেণী। তাহলে ইনফাইনাইট গুণোত্তর শ্রেণীর ফর্মুলা মনে আছে? এই ফর্মুলাটা 1 + r + r² + r³ প্লাস ডট ডট ইনফাইনাইট যদি হয়, এই ফর্মুলাটা কি ছিল বলো? 1/1 - r। এই যোগফলটা কি হয়? 1/1 - r। তাহলে আর কত দেখো, আর হচ্ছে যে সবসময় -1/4,
মাইনাস 1/4 দেখো, এটা হচ্ছে আর, মানে কি আরটা মানে কি একটার সঙ্গে একটা গুণ করলে দেখো, প্রথম একটার সঙ্গে যদি -1/4 গুণ করি দ্বিতীয়টা পাবো, দ্বিতীয়টার সঙ্গে যদি -1/4 গুণ করি তৃতীয়টা পাবো, তৃতীয়টার সঙ্গে যদি -1/4 গুণ করি তাহলে চতুর্থটা পাবো। তার মানে যে কোনো দুটোতে ভাগ করলে -1/4 আসছে। তাহলে যদি -1/4 কমন রেশিও হয় তাহলে এটা কত হবে, এই যোগফলটা কত হবে, এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে সেটা হয়ে যাবে দেখো 1/1 মাইনাস -1/4। তো এটা হয়ে যাচ্ছে 5/4 মানে 4/5, 4/5। তো এটা হয়ে যাবে 4/5। আর কিউর মানটা বসিয়ে দাও, তাহলে যদি আমরা কিউর মানটা এখানে বসিয়ে দিই, কিউর মানটা যদি বসিয়ে দিই তাহলে 5 কিউর মান তো 5 ন্যানো কুলম, তাহলে 5 × 10⁻⁹। ওকে, আর এই মানটা হয়ে যাচ্ছে কত, এই ব্র্যাকেটের মানটা 4/5, আর এই 1/4 এর মানটা কত, 9 × 10⁹। তাহলে 5 5 কেটে গেল, 10⁹, 10⁹ কেটে গেল, তাহলে তো 4 9 36 আসছে। 10⁴ আবার কোন দিক থেকে, আচ্ছা ডিস্টেন্স গুলো সেন্টিমিটারে দেওয়া আছে না, তাহলে ডিস্টেন্স গুলো যদি মিটারে হয় তাহলে প্রত্যেকটাতে স্কোয়ার আছে দেখো, তাহলে সেন্টিমিটারে নিয়ে গেলে নিচটাতে 10⁻² এর হোল স্কোয়ার, তাহলে একটা 10⁴ গুণ থাকবে, তাহলে ইন্টু 10⁴, তাহলে ইট উইল বি 36 × 10⁴। বোঝা গেল বিষয়টা? তাহলে এখানে যেটা মেন বিষয় ছিল সেটা কি বলতো, এই এই ইনফাইনাইট সিরিজের ব্যাপারটা। 10⁴টা কেন মাল্টিপ্লাই হয়েছে বলো, তার কারণ হচ্ছে এগুলো সব কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে, আর 1/4 লিখছি মানে মিটারে। না, x=0 তে টেস্ট চার্জ থাকবে। একটা আমরা পয়েন্ট চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড বলেছিলাম, সেখানে যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বলছিলাম সেখানে কি চার্জ থাকে না, সেখানে টেস্ট চার্জ থাকে, সেটা তো ভাগ করে দেওয়া হয় পরে। পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন মনে আছে, দেখো এইখানে যদি একটা পয়েন্ট চার্জ থাকে কিউ, তাহলে যখন আমরা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলি আর ডিস্টেন্সে, ইলেকট্রিক ফিল্ড কত হয়, 1/4πε0 q/r²। তার মানে এই পয়েন্টে কি চার্জ আছে না। হুম, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। A proton of mass m charge E is released from rest in a uniform electric field of strength E. The time taken it to travel a distance d in the field is. তাহলে d ডিস্টেন্স যেতে কত সময় লাগবে। একটা প্রোটনের মাস বলছে যে m চার্জ E is released from rest বলছে ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটা মনে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে E বরাবর। এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডিস্টেন্স হচ্ছে d। ওকে, এখানে একটা প্রোটনকে ছেড়ে দেওয়া হয়েছে যার চার্জ হচ্ছে যে E, তাহলে E এইভাবে যেতে শুরু করবে, কিন্তু ইনিশিয়াল স্পিড হচ্ছে যে 0, এবং রেস্ট ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ E, টাইম টেকেন টু ট্রাভেল ডিস্টেন্স d, d যেতে কত সময় লাগবে, এখানে অবধি যেতে কত সময় লাগবে, তো টোটাল টাইম যদি t হয়, তাহলে অ্যাকচুয়ালি দেখো ইলেকট্রন ভুলে যাও, যে কোনো একটা পার্টিকেল ভাবো ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে, একটা পার্টিকেল এখান থেকে এখান যেতে যদি t সময় লাগে, তাহলে d ইকুয়াল টু কত হয়, মানে এই ফর্মুলাটা s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, t সময় লাগলে, তাহলে u যদি 0 হয় তাহলে s ইকুয়াল টু কত হবে বলো, হাফ at স্কয়ার, তাহলে t ইকুয়াল টু কত হবে, √2 s/a। s টা এখানে d বলা আছে, তাহলে এটা আমরা বলতে পারি √2 d আপন এ। অ্যাক্সিলারেশন কি হবে, আমি একটু আগেই বললাম, ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু কত হয়, f আপন m। f মানে কি, q ইনটু e, তাহলে q e আপন m। এখানে q বলতে কি বোঝানো হচ্ছে, দেখো ইলেকট্রনিক চার্জ বা প্রোটনের চার্জ e, তাহলে কত হবে e আপন m। তার মানে অ্যাক্সিলারেশন জায়গায় e আপন m বসিয়ে দাও, তাহলে কত হবে, √2 d আপন e/m, তাহলে m টা উপরে চলে যাবে, তাহলে 2dm আপন e। So this is the correct answer. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 বলছে 4 identical charge each of 1 microcoulomb are placed at the corners of a square of side 10 cm. The resultant field strength at the center is, তাহলে একটা স্কোয়ার রয়েছে 10 সেন্টিমিটারের, তো এরকম একটা স্কোয়ার রয়েছে মনে করো, প্রত্যেকটা
কৌণিক বিন্দুতে একই আধান রয়েছে 1 মাইক্রোকুলম করে। Placed at the corner of a square of side 10 cm. The resultant field strength at the center is, মানে সেন্টারের রেজাল্টেন্ট ফিল্ড স্ট্রেংথ তোমাকে নির্ণয় করতে হবে। কি করে পাবে দেখো, আমরা যদি বলি এই কর্নার বরাবর আর এই কর্নার বরাবর, তাহলে ভেবে দেখো এইখানে যদি একটা আমরা টেস্ট চার্জের কথা ভাবি যেখানে ফিল্ডটা নির্ণয় করতে দিচ্ছে, তাহলে এই 1 মাইক্রোকুলম এর উপর এইদিকে ফোর্স দেবে, এইদিকের 1 মাইক্রোকুলম এইদিকে ফোর্স দেবে, ইকুয়াল এন্ড অপোজিট, ক্যান্সেল। এইদিকের 1 মাইক্রোকুলম এইদিকে ফোর্স দেবে, এইদিকের 1 মাইক্রোকুলম এইদিকে ফোর্স দেবে, ইকুয়াল এন্ড অপোজিট, ক্যান্সেল। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, মাঝখানে জিরো। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে। যে কোশ্চেনগুলোর মধ্যে কনসেপ্ট লাগছে কিন্তু ক্যালকুলেশন কম আছে, সেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য মোর ইম্পর্টেন্ট। তার মানে এমন নয় যে টুকটাক ক্যালকুলেশনের কোশ্চেন পড়বেন, এক দুটো পড়ে যেতেও পারে মাঝখানে মাঝখানে, কিন্তু বেশিরভাগ কোশ্চেন এরকম থাকবে যে যেখানে ক্যালকুলেশন কম আছে আর কনসেপ্ট একটু আছে, বাট ডাইরেক্ট থিওরি বেস কোশ্চেনও থাকবে। নেক্সট বলছে চার্জ Q1 exert a force of 45 Newton on a test charge Q2 is equal to this located at the point this. The magnitude of Q1 is, তাহলে কি বলছে দেখো, আর চার্জ Q1, এখানে একটা চার্জ আছে Q1, exert a force 45 Newton on a test charge Q2, তো এখানে একটা টেস্ট চার্জ মনে করি Q2 located at a point 0.2 meter from Q1, তাহলে ডিসটেন্স কত 0.2 মিটার। তাহলে যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা কত হবে, সিম্পল 1/4 pi epsilon naught into Q1 Q2 upon r square. Force is given 45 Newton, Q2 is given 0, distance is given, Q1 বের করতে হবে, এখান থেকে সব দেওয়া আছে, Q1 বের করতে হবে, নিশ্চয়ই করতে পারবে, ভেরি সিম্পল কোশ্চেন, এটা আমি সলভ করছি না, ঠিক আছে। হ্যাঁ, থিওরি বেস কোশ্চেনগুলো তোমরা এমনিতেই পারবে, থিওরি বেস কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমরা এমনিতেই পারবে। তার কারণ হচ্ছে যে আমি যে থিওরিগুলো পড়িয়েছি, থিওরিগুলো পড়লেই হবে। আর এই কনসেপচুয়াল কোশ্চেনগুলো যেগুলো আমি করছি, এগুলো করতে করতে যে নিউমারিক্যালস গুলো ইউজ হচ্ছে তাতে যে থিওরিগুলো বলছি সেই থিওরিগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। আর তোমাদেরকে যে ইজি কোশ্চেন টাইপের কোশ্চেনগুলো দিচ্ছে দেখো, ওখানে থিওরি বেস কোশ্চেন বেশি আছে, আর এগুলো যে নিউমারিক্যালস গুলো দিচ্ছে একদম ইজি নিউমারিক্যালস, জটিল কিন্তু নয় খুব একটা। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা তো সেম কাইন্ডস অফ কোশ্চেন আমরা এখনই করলাম। টু চার্জেস অফ 10 মাইক্রোকুলম and minus 90 microcoulomb are separated by a distance of 24 centimeter. Electrostatic field strength from the smaller charge is 0 at a distance. ঠিক আছে, এখনই বললাম যে একটা প্লাস আর একটা যদি মাইনাস থাকে, তাহলে যে চার্জটা ছোট হবে সেই ছোট চার্জের কাছাকাছি যে পয়েন্টটা হবে সেখানে ফিল্ড জিরো হবে, ফিল্ড বা ফোর্স যাই দেখে না কেন জিরো হবে। আমি বারবার বলছি এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে যাও না, কারণ এগুলো মনে থাকবে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আসবে। তাই জন্য কি করতে হচ্ছে আমাদেরকে, আমরা ডাইরেক্ট বেসিক থেকে করবো যে 10 মাইক্রোকুলম, ঠিক আছে, এখানে 10 মাইক্রোকুলম রয়েছে, এখানে -90 রয়েছে, তাহলে জিরো হবে এইরকম কোন একটা জায়গায়, তাহলে সেই ডিস্টেন্সটাকে আমরা এক্স বলে দিচ্ছি। দুজনের মধ্যে ডিস্টেন্স কত আছে 24, তাহলে টোটাল এখানে পর্যন্ত ডিস্টেন্স কত হবে 24 প্লাস এক্স, ভেরি সিম্পল। তাহলে দেখো এই প্রথমে দেখো এই যে আধান রয়েছে, এই আধানটার জন্য ফিল্ড কত হবে 10/x² ইকুয়াল টু এই আধানটার জন্য কত হবে 90/24 প্লাস এক্স দা হোল স্কোয়ার। বাস, এবারে এখান থেকে সলভ করে নাও, জিরো গুলো কেটে যাবে, বর্গমূল করে দিলে হবে 1/x ইকুয়াল টু 9 বর্গমূল 3, 3/24 প্লাস এক্স হয়ে গেল। দেখো তাহলে 24 প্লাস এক্স ইকুয়াল টু 3x। তাহলে দেখো 24 প্লাস এক্স ইকুয়াল টু 3x, তাহলে 24 ইকুয়াল টু 2x, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো 24/2, তার মানে 12। দেখো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কোশ্চেন আছে তো ওই জন্য ওটা তাড়াতাড়ি করছি। আসলে ব্যাপারটা হয়ে গেছে কি জানো তো, আমাদের টাইমটা খুব কম দিয়েছে, এই টাইমের মধ্যে এত কিছু কভার করা খুব মুশকিল, তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব।
আচ্ছা, বুঝতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো 24। কি বলছে দেখো, আর চার্জ পার্টিকেল অফ মাস m, a mass 5 into 10 to minus 6 kg is held stationary in space by placing in it an electric field of strength 10 to the power 6 Newton per coulomb directed vertically downwards. The charge on the particle, দেখো এই ধরনের কোশ্চেন আসতে পারে। কি বলছে দেখো, আর চার্জ পার্টিকেল অফ মাস দিস, একটা একটা কোণার আধান মনে করো আমরা কিউ মেনে নিলাম, আর তার মাসটা দেওয়া আছে m ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 কিলোগ্রাম। কি বলছে, ইজ হেল্ড স্টেশনারি ইন স্পেস by placing it in a electric field strength 10 to the power 6 নিউটন পার কুলম্ব ডাইরেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, মানে নিচের দিকে কাজ করছে এমন একটা ইলেকট্রিক ফিল্ড। মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এরকম ডাউনওয়ার্ডস ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ভেবে দেখো। যেরকম ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফিল্ডে একটা আধানকে যদি আমরা রেখে দিই, তাহলে সেই আধানের উপরে যে যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটা কোন দিকে কাজ করা উচিত বলো? সেই ফোর্সটা কাজ করা উচিত যদি ফ্রি স্পেস আমরা রাখি, দেখো ভেবে দেখো, ফ্রি স্পেসে যদি একটা আধানকে রাখি, ভালো করে বুঝো, ফ্রি স্পেসে যদি একটা আধানকে রাখি যার মাস হচ্ছে যে এম, যার মাস হচ্ছে যে এম, তাহলে এর উপরে ন্যাচারালি যে ফোর্সটা, গ্র্যাভিটেশনাল ফোর্স তো ডাউনওয়ার্ডস থাকছেই, ভেবে দেখো। তাহলে এই যদি ব্যালেন্স করতে চাই, আমরা স্টেশনারি রাখতে চাই, তাহলে উপর দিকে একটা ফোর্স লাগবে। কিন্তু উপর দিকে ফোর্স পেতে গেলে ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকে রেখেছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে ফোর্স কাজ করবে কার উপরে? নেগেটিভ চার্জ যদি হয়, তার মানে এর আধানটা অবশ্যই মাইনাস কিউ হতে হবে। তাহলে এর উপরে যে ফোর্সটা কিউ ই, সেটা উপরের দিকে কাজ করবে। আদারওয়াইজ কিউ ই তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে কাজ করবে না। আর ইয়ে তো সবসময়, গ্র্যাভিটেশনাল ফোর্স তো সবসময় নিচের দিকে কাজ করবে। তাহলে বুঝতে পারছো, গ্র্যাভিটেশনাল ফোর্স যদি সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে তাহলে এটাকে সাম্যাবস্থায় রাখতে গেলে, বা আমরা যদি বলি যে স্টেশনারি রাখতে হবে, স্থির অবস্থায় রাখতে হবে, তাহলে উপরের দিকে একটা ফোর্স চাই। তাহলে উপরের দিকের ফোর্সটা নিচের দিকের ফোর্সটা ব্যালেন্স হতে হবে। তার মানে কিউ ই ইকুয়াল টু এমজি হবে। ব্যালেন্সিং কন্ডিশন হচ্ছে কিউ ই ইকুয়াল টু এমজি, কিন্তু কিউ ই উপরের দিকে, এমজি নিচের দিকে হতে হবে। তাহলে কিউ ই উপরের দিকে তখনই হবে যদি কিউটা মাইনাস কিউ হয়। তাহলে এখান থেকে আমাদেরকে চার্জটা নির্ণয় করতে হবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিম্পল এমজি আপন ই। তাহলে দেখো কিউ যেটা হবে, এম এর মান দেওয়া আছে 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, জিটাকে তো 10 ধরতে বলছে। হ্যাঁ, চার্জটা দেখো, চার্জটা মনে করো যদি আমি এখানে প্লাস কিউ চার্জ রাখতাম, তাহলে এর উপরে ফোর্সটা কিউই ফোর্সটা নিচের দিকে কাজ করতো, কিউই। তাহলে কিউই আর এমজি তো একদিকে হয়ে যাবে না, তাহলে ব্যালেন্স হবে কি? হবে না, নিচের দিকে পড়ে যাবে তো। তাহলে ব্যালেন্স করতে গেলে এই কিউই ফোর্সটা উপরের দিকে হতে হবে। তাহলে উপরের দিকে কি করলে হবে? মাইনাস কিউ চার্জ রাখলে। তখন প্লাস কিউ চার্জের উপরে যে ফোর্স, প্লাস কিউ চার্জের উপরে যে ফোর্সটা কাজ করবে, সেটা অলওয়েজ অ্যালং ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড বরাবর কাজ করবে। আর মাইনাস কিউ চার্জের উপরে যে ফোর্সটা হবে, সেটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে হবে। ঠিক আছে, ওই জন্য মাইনাস কিউ চার্জ নিচ্ছি। তাহলে চার্জটা মাইনাস হবে এবং তার ম্যাগনিটিউডটা এখান থেকে বেরিয়ে যাবে এমজি আপন ই করলেই। ই এর ভ্যালুটা কত দেওয়া আছে? ই এর ভ্যালুটা গিভেন আছে 10 টু দ্য পাওয়ার 6। তাহলে দেখো আলটিমেটলি 10 টু দি পাওয়ার 6 যদি উপরে যায়, 10 টু দি পাওয়ার মাইনাস 12, 10 টু দি পাওয়ার মাইনাস 12। আচ্ছা, মাইক্রো কুলমে লিখলে এইটাকে একসঙ্গে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 6 থেকে 5 মাইক্রো কুলম লিখতে পারি। তাহলে 5 মাইক্রো কুলম আর 10 টু দি পাওয়ার 6 উপরে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 1 10 টু দি পাওয়ার মাইনাস 5 মাইক্রো কুলমে লিখলাম এটা। তার মানে আরো একটা 10 টু দি পাওয়ার মাইনাস 6 রয়েছে, 10 টু দি পাওয়ার মাইনাস 6 টাকে মাইক্রো কুলমে লিখে দিলাম। এটা মাইক্রো কুলমে অ্যান্সার আছে। ঠিক আছে, দেখো এগুলো খুব ছোট ছোট কনসেপ্ট ইউজ হচ্ছে। হ্যাঁ, নেক্সট দেখো কি বলছে, an electron revolves around the nucleus of hydrogen atom in a circle of radius 5 into 10 to the minus 11 meter. The intensity of electric field at a point in the orbit of the electron is, ইলেকট্রনের অরবিটে আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলছে। তাহলে বুঝতে পারছো, এটা হাইড্রোজেন অ্যাটমের কথা বলছে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের যে সেন্টারে কে থাকে? অনলি প্রোটন চার্জ বলতে। তাহলে প্লাস ই রয়েছে, তাহলে প্লাস ই থেকে আর ডিস্টেন্সে এখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলছে। তার মানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটম বলেছে ঠিকই, কিন্তু আসলে ব্যাপারটা কি করতে বলছে? দিস
ই থেকে আর ডিস্টেন্সে একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। তাহলে কত হবে? সিম্পল ই এর যে ভ্যালু হয় 1/4πε0 পয়েন্ট চার্জের জন্য যেটা হয় ইন্টু ই আপন আর স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দাও, 9 × 10⁻9, ই এর মান হচ্ছে যে 1.6 × 10⁻−19, আর আর তো এখানে বলাই আছে দেখো 5 × 10⁻11, না বলা আসলে তোমরা জানো 0.553 অ্যাংস্ট্রম হয় এটা। তো এইটা হয়ে যাবে নিউটন পার কুলম্ব, এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো দুটো পয়েন্ট চার্জ বলছে Q1 and Q2 are separated by 10 cm in air. The intensity of electric field at the midpoint between the two charges is, কি হবে? দুটো পয়েন্ট চার্জ Q1 Q2 are separated by 10 cm distance. তাহলে the intensity of electric field at the midpoint মানে মাঝখানে, তো এটা হচ্ছে 5 cm, এই ডিসটেন্সটা 5 cm। তাহলে দেখো দুটো চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা নেগেটিভ রয়েছে। তাহলে Q1 দেখো এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা দেবে, Q1 এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা এই ডাইরেকশনে হবে E1 যদি বলি, আর Q2 এর জন্য যেটা হবে সেটাও এই ডাইরেকশনেই হবে। কেন? তার কারণ হচ্ছে নেগেটিভ চার্জ রয়েছে, নেগেটিভ চার্জটা অ্যাট্রাক্ট করবে টেস্ট চার্জকে, আর পজিটিভ চার্জ রিপালস করবে টেস্ট চার্জকে। তাহলে Q1 এর জন্য E1 যে ডাইরেকশনে হবে, মাইনাস Q2 এর জন্য যে E2 সেটা সেম ডাইরেকশনে হবে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি কি হবে? E = E1 + E2, সেম ডাইরেকশনে আছে। তাহলে মানগুলো বসিয়ে দাও। E1 মানে কত হবে? 1/4πε0 ইন্টু Q1/R1²। এখানে শুধু ম্যাগনিটিউডটা নিলেই হবে, তার কারণ আমরা ডাইরেক্ট নেগেটিভ চার্জের জন্য ডাইরেকশনটা বলে দিয়েছি অলরেডি। Q2/R2²। পোটেনশিয়ালের ক্ষেত্রে উইথ সাইন নিতে হয়, কিন্তু ফিল্ডের ক্ষেত্রে উইথআউট সাইন নিতে হবে, কারণ ফিল্ডের ক্ষেত্রে নেগেটিভ সাইনটা সিগনিফিকেন্ট হচ্ছে ডাইরেকশন। যখনই কোনো ভেক্টর কোয়ান্টিটিতে নেগেটিভ সাইন ইউজ হয় তখন তার তার মানে হচ্ছে যে সেটা ডাইরেকশনকে প্রকাশ করে। তো ডাইরেকশন তো আমরা যে E2 যে ডাইরেকশনটা দিয়েছি মাইনাস কিউ চার্জের জন্য তো দিয়েছি, তাহলে মাইনাসটা অলরেডি ইউজ হয়ে গেছে। কিন্তু কোনো স্কেলার কোয়ান্টিটি যখন আমরা মাইনাস ইউজ করি তখন সেটা অ্যালজেব্রিক সামের মধ্যে পড়ে যায়, সেখানে কোনো ডাইরেকশনের ব্যাপার থাকে না। ওই জন্য পোটেনশিয়ালে যখন আমরা পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা যখন আমরা লিখি তখন সেক্ষেত্রে চার্জগুলোকে উইথ সাইন লিখি, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে উইথ সাইন হবে না। তো এগুলো মানগুলো বসালে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব। ক্লিয়ার? নেক্সট দেখো সেম কাইন্ডস অফ কোয়েশ্চেন, একটু আগে যেটা করলাম। If an electron experiences a force equal to its weight when placed in an electric field, the intensity of the electric field is, ডাইরেক্ট বলে দিয়েছে। ওখানে যেমন আমাদেরকে বের করতে হচ্ছিল যে mg = QE, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে if an electron experiences a force equal to its weight when placed in an electric field, তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ডে যে ফোর্সটাই ফিল করবে, এক্সপিরিয়েন্স করবে QE, সেটা তার ওয়েটের সঙ্গে সমান হবে। তাহলে দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড তোমাকে নির্ণয় করতে বলছে, E = mg/Q হয়ে যাবে। Q মানে ইলেকট্রনের আধান, তো মানগুলো বসিয়ে দিলে হলো। এম এর মান তো গিভেন আছে, দেখো ইলেকট্রন 9.1 या फिर 9 × 10⁻31 লিখতে পারি, 9 × 10⁻31 ইন্টু জি হচ্ছে যে 10, আর কিউ হচ্ছে যে কত 1.6 × 10⁻19। বাস, এটা ক্যালকুলেশন করলে তোমরা ইলেকট্রিক ফিল্ড নিউটন পার কুলম্বে পেয়ে যাবে। দেখো আস্তে আস্তে কনসেপ্টগুলো রিপিট হতে শুরু করছে, কয়েকটা কনসেপ্টে বারবার কাজ হবে। এবার দেখো আমাদের গাউসের উপপাদ্য থেকে কোশ্চেন আসবে কিছু। তো কি বলছে দেখো, a charge of 5 coulomb is placed at the center of a spherical Gaussian surface of radius 5 cm. The electric flux through the surface is 1/ε0 times. দেখো গাউসের উপপাদ্য অনুযায়ী কি হয় বলো, ইলেকট্রিক ফ্লাক্স ফাই কত হয়, ফাই ই, যেটা আমরা এইভাবে লিখেছিলাম সারফেস ইন্টিগ্রাল E.ds, সেটা ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, সামেশন অফ কিউ ইনসাইড, মানে ভেতরে কত আধান আছে ডিভাইড বাই ε0। সারফেসের রেডিয়াসের উপর ডিপেন্ডই করবে না,
5 সেন্টিমিটার হলেও যা হবে, 10 সেন্টিমিটার হলেও তা হবে। আমাকে জানতে হবে যে ভেতরে কতটা আধান আছে। তাহলে দেখো, a charge 5 coulomb is placed at the center of a spherical Gaussian surface। তার মানে যদি একটা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস হয়, তার ভেতরে আধান আছে 5 কুলম্ব। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? 5/ε0, 5/ε0। তার মানে 1/ε0 ইন্টু 5। তাহলে কত? 1/ε0 টাইমস কত হবে? এটা 5। দেখো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে। The electric field in a region of space is given by E is equal to this. The electric flux due to this field through an area 2 meters square lying in the yz plane in SI unit is। এখানে দেখো কি বলছে, ইলেকট্রিক ফিল্ড গিভেন আছে আর সারফেস গিভেন আছে, আমাকে ফ্লাক্স নির্ণয় করতে বলছে। দেখো, দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ গিভেন, ই ভেক্টর ইজ গিভেন। ই ভেক্টর দেওয়া আছে দেখো 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডিউ টু দিস ফিল্ড থ্রু এন এরিয়া, সারফেসও দেওয়া আছে, s ইকুয়াল টু 2 মিটার স্কয়ার, লাইং ইন দ্য yz প্লেন, এসটা yz প্লেনের উপর রয়েছে। তাহলে আমাকে ফ্লাক্স নির্ণয় করতে হবে। আগেরটাও ফ্লাক্স নির্ণয় করতে বলেছিল, কিন্তু আগেরটাই আধান দেওয়া ছিল গসিয়ান সারফেসের মধ্যে। তাহলে দেখো, গসিয়ান সারফেসের মধ্যে যদি যদি আধান দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি আধান না দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। বা যদি এটা সিম্পল, যেটা ই ডট ডিএস আছে সেটাকে আমরা যদি ইটা কনস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে সিম্পল ই ডট এসও বলতে পারবো। ফাইটাকে আমরা সিম্পল ই ডট এস বলতে পারি যখন ইটা কনস্ট্যান্ট হবে, কারণ ইটা কনস্ট্যান্ট হলে ইন্টিগ্রেশনটা ডিএস এর উপরে হবে, তাহলে ডিএস ইকুয়াল টু এস হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে যে নর্মাল এক্সপ্রেশন একটা ফাই এর। তাহলে ফাই এরকম এক্সপ্রেশনটা কখন ইউজ করব? যখন ই এবং এস গিভেন থাকবে। আর এই এক্সপ্রেশনটা কখন ইউজ করব? যখন কিউ গিভেন থাকবে। তাহলে কোশ্চেনে কি গিভেন আছে তার উপরে ডিপেন্ড করবে আমরা কোন এক্সপ্রেশনটাকে ইউজ করব। তাহলে ই ডট এস ডিএসও ইউজ করতে পারি, আর সামেশন কিউ আপন এপসিলন নটও ইউজ করতে পারি। ওকে, তাহলে দেখো এখানে কোনটা ইউজ করা সঠিক হবে? ই দেওয়া আছে, এস দেওয়া আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এসটা ভেক্টর আকারে দেওয়া নেই, এসটা শুধুমাত্র ম্যাগনিটিউডটা দেওয়া আছে। তাহলে এসটা তো ভেক্টর আকারে লিখতে হবে। তার জন্য দেখো বলা আছে ওয়াইজেড প্লেনে রয়েছে। তাহলে দেখো আমরা যদি এভাবে ভাবি এক্স ওয়াই জেড, এটা যদি এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা যদি জেড এক্সিস হয়, তাহলে দেখো যদি আমরা এক্স ওয়াই প্লেন বলি, একটা এক্স ওয়াই প্লেনে বলি মনে করো, তাহলে তার ডাইরেকশন কোন দিকে হবে বলো দেখি? এক্স ওয়াই এর সঙ্গে পারপেন্ডিকুলার জেড এর দিকে হবে। জেড এর দিকে হওয়া মানে কে ক্যাপ হবে ডাইরেকশন। এটা এক্স ওয়াই প্লেন হলে, কিন্তু এখানে এক্স ওয়াই প্লেন আছে কিনা? ওয়াই জেড প্লেন আছে। তাহলে ওয়াই জেড প্লেন যদি হয় ভেবে দেখো, তাহলে এর ডাইরেকশন কোন দিকে হবে? এক্স এর দিকে হবে। দেখো, এক্স বরাবর হবে পারপেন্ডিকুলার। সিমিলারলি এক্স জেড প্লেন যদি হয় তাহলে তার ডাইরেকশন হবে ওয়াই এর দিকে। তার মানে ওয়াই এর দিকে মানে জে ক্যাপ, আর এটা হয়ে যাবে আই ক্যাপ। তার মানে যখন এই প্লেনটা বলছে ওয়াই জেড, তাহলে ডাইরেকশন হবে এক্স এর দিকে। এইভাবে ভাবতে পারো, যেটা নেই তার দিকে হবে। ওয়াই জেড হবে এক্স এর দিকে, এক্স জেড হবে ওয়াই এর দিকে, এক্স ওয়াই হবে জেড এর দিকে, কারণ পারপেন্ডিকুলার টু দিস সারফেস, সারফেসের ডাইরেকশন কি পারপেন্ডিকুলার টু দিস সারফেস। তার মানে এস ভেক্টর যদি আমরা বলি তাহলে সেটা হবে কত? 2i ক্যাপ। এবারে আমরা ডট প্রোডাক্টটা করতে পারবো। তাহলে ফ্লাক্স কত হবে? ফাই দেখো ই ডট এস। তাহলে ই ভেক্টর সমান কত আছে? প্লাস 2j ক্যাপ ডট 2i ক্যাপ। তাই যখন ডট প্রোডাক্ট করবো আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট হবে, কারণ জে ক্যাপের সঙ্গে 0 হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10 সিম্পল। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট দেখো কি বলছে। A long string with a charge of lambda per unit length passes through an imaginary cube of edge A. The maximum flux of the electric field through the cube is, okay, a long string with a charge of lambda per unit length passes through an imaginary cube of edge A. আচ্ছা, তো একটা কিউব আছে মনে করো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য a বলছে। ভেবে দেখো, একটা অসীম দৈর্ঘ্যের তার এর ভেতর দিয়ে গেছে। একটা অসীম দৈর্ঘ্যের তার যদি এর ভেতর দিয়ে যায়, যে তারটার প্রতি একক দৈর্ঘ্যে আধান হচ্ছে যে ল্যামডা, প্রতি একক দৈর্ঘ্যে আধান ল্যামডা, ল্যামডা পার ইউনিট লেন্থ, পাসেস থ্রু এন ইমাজিনারি কিউব অফ এজ এ, দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স বলছে। কারণ দেখো, এমনি এই কথাটা যদি না বলতো তাহলে খুব মুশকিল হতো। কারণ দেখো, এই ভেতরের তারটা কিভাবে আছে বলা নেই। কেন বলছি? এটা যদি অসীম দৈর্ঘ্যের তার হয়, ভেবে দেখো, তারটা যদি এইভাবে থাকে
তাহলে ভেতরে মনে করো যে অংশটা থাকবে তার দৈর্ঘ্য কত হবে, সিম্পল এ। তাহলে ভেতরে যে অংশটা আছে তার দৈর্ঘ্য এ, আর প্রতি একক দৈর্ঘ্যে আধান যদি ল্যামডা হয় তাহলে এ দৈর্ঘ্যে কত হবে, ল্যামডা এ। তার মানে এই কিউবটার ভেতরে আধান হয়ে গেল ল্যামডা এ। তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স হওয়া উচিত দেখো ফাই ইকুয়াল টু ল্যামডা এ আপন এপসিলন নট। এইটা আনসার হওয়া উচিত ছিল। কখন না, যদি এরকম ভাবে ওয়্যারটাকে রাখা হয়। কিন্তু দেখো ওয়্যারটা কিভাবে রাখা আছে বলা নেই, কিন্তু আমাকে চেয়েছে ম্যাক্সিমাম ফ্লাক্স। তার মানে আমাকে বুঝতে হবে ওয়্যারটা আরো অন্য কোনো ভাবে রাখা যেতে পারে কি, যাতে দৈর্ঘ্যটা বেশি হয়, মানে বেশি পরিমাণ দৈর্ঘ্য ঘনকের মধ্যে থাকে। অবশ্যই রাখা যেতে পারে। যদি কর্নার বরাবর আমরা যদি বডি ডায়াগোনাল বরাবর রাখি, তাহলে দেখো বডি ডায়াগোনাল বরাবর যদি রাখা হয় তাহলে এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, √3a। তাহলে তখন যদি √3a দেখো হয়, তখন তার আধানটা কত হবে, √3a ইন্টু ল্যামডা। কারণ একক দৈর্ঘ্যে ল্যামডা হলে √3a দৈর্ঘ্যে √3a ইন্টু ল্যামডা হবে। তাহলে তখন ফ্লাক্সটা কত হবে, ফ্লাক্সটা হয়ে যাবে আধান ডিভাইড বাই এপসিলন জিরো। তাহলে √3 ল্যামডা এ আপন এপসিলন নট। তার মানে এইটা আনসার এইটা হবে। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্সের কথা বলছে, আর সবচাইতে ম্যাক্সিমাম আধান এর মধ্যে থাকবে এই সারফেসটার মধ্যে, যদি এটাকে কোনাকুনি রাখা হয় বডি ডায়াগোনাল বরাবর। বুঝতেই পারছো? ক্লিয়ার? হয়ে যাচ্ছে? হুম, ওকে। নেক্সট কি বলছো, স্ফিয়ার অফ রেডিয়াস 1 মিটার এনক্লোজড আ চার্জ অফ 5 মাইক্রোকুলম, another charge of -5 মাইক্রোকুলম ইজ প্লেসড ইনসাইড দ্য স্ফিয়ার, দ্য নেট ইলেকট্রিক ফ্লাক্স। তাদের একটা স্ফিয়ারের মধ্যে বলছে, প্রথমে কত ছিল, একটা 5 মাইক্রোকুলম চার্জ অলরেডি ছিল, আর একটা -5 মাইক্রোকুলম চার্জকে এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তাহলে নেট ফ্লাক্স কত হবে, আমি কি বললাম, ফ্লাক্স সবসময় কি হয়, সামেশন কিউ আপন এপসিলন। ভেতরে কত আধান আছে, তাহলে ভেতরে দেখো 5 - 5 জিরো হয়ে গেছে। তার কত, 0/এপসিলন নট ইকুয়াল টু 0। তাহলে 0 হয়ে যাবে নেট ফ্লাক্স। অনেক সময় এইভাবে না বলে তোমাকে এইভাবেও বলতে পারে যে ভেতরে একটা ডাইপোল রাখা আছে। দেখো এই +5 -5 মানে কি, একটু অ্যাকচুয়ালি ডাইপোল আছে তো, -q +q। বলবে যে একটা স্ফিয়ারের ভেতরে একটা ডাইপোল রাখা আছে, ইলেকট্রিক ফ্লাক্স কত হবে। তখন তোমার সঙ্গে সঙ্গে বুঝতে হবে ডাইপোল মানে হচ্ছে যে ইকুয়াল এন্ড অপোজিট চার্জ। তার মানে নেট চার্জ হচ্ছে 0। নেট চার্জ যদি 0 হয় ভেতরে, তাহলে ফ্লাক্স 0 হবে। নেক্সট দেখো সেম কাইন্ড অফ প্রবলেম, একটু আগে যেটা করলাম। ইন দ্য রিজিয়ন অফ স্পেস দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ গিভেন বাই দিস। দেখো ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে 8i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু আ সারফেস এরিয়া অফ 100 ইউনিট xy প্লেন বলা আছে। তাহলে xy প্লেন মানে কি, জেড এক্সিস বরাবর হবে, কে ক্যাপ বরাবর হবে। তাহলে এস ভেক্টর কত হবে, 100 কে ক্যাপ। তাহলে যখন ই ডট এস করবে দেখো, কে এর সঙ্গে কে এর মাল্টিপ্লিকেশন হবে, 100 ইন্টু 3 300, বাকিগুলো 0 হয়ে যাবে। নেক্সট দেখো এই কোশ্চেন না করলেও চলবে 33 এরটা, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা করো 34। 8 ডাইপোল অফ চার্জ 8 ডাইপোলস অফ চার্জ অফ ম্যাগনিটিউড ই আর প্লেসড ইনসাইড এ কিউব। দেখো 8 ডাইপোল আছে, একই একই ব্যাপার। একটা ডাইপোল থাকলে যা হবে, আর একটা ডাইপোল থাকলে তা হবে। কিউ নেট ইকুয়াল টু 0। তাহলে কিউ নেট যদি 0 হয় তাহলে টোটাল তো 0 হবেই। এই কোশ্চেনগুলো একটু টিপিক্যাল কোশ্চেন। The length of each side of a cubical closed surface is L if charge Q is situated on one of the vertices of the cube. The flux through each surface is, দেখো বলে দিই, একটা কিউব আছে মনে করো, একটা কর্নারে যদি আধান থাকে বলছি, তাই তো। ইফ চার্জ কিউ ইজ সিচুয়েটেড অন ওয়ান ভার্টিসেস অফ দ্য কিউব দেন ফ্লাক্স থ্রু ইচ ফেসেস। তাহলে প্রত্যেকটা ফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে। আচ্ছা বলো তো, একটা কিউবের যদি ভেতরে আধান থাকে, ভালো করে বুঝো, একটা কিউবের যদি ভেতরে আধান থাকে কিউ, তাহলে টোটাল 6টা তল দিয়ে কত ফ্লাক্স যাবে, Q/ε0। তাহলে প্রতিটা তল দিয়ে কত যাবে, 1/6 ইন্টু Q/ε0। তাহলে Q/6 ε0। দেখো
যদি ঘনকের মাঝখানে, ঘনকের ভেতরে যদি আধান থাকে, ভালো করে বুঝো, তাহলে পুরো ঘনকটা দিয়ে, মানে এই 6টা তল দিয়ে যে ফ্লাক্সটা বেরোচ্ছে সেটা Q/ε0। তাহলে প্রত্যেকটা তল দিয়ে কত বেরোবে? Q/6ε0। এটাও একটা কোশ্চেন হতে পারে। কিন্তু এইখানে বলছে কর্নারে রাখা আছে। তাহলে যদি কর্নারে রাখা থাকে, তাহলে এখান থেকে যে ফ্লাক্সটা বেরোবে, সেই পুরো ফ্লাক্সটা তো ঘনকের মধ্যে দিয়ে যাবে না। তাহলে বলো এই কিউ আধানের জন্য কতটা পার্ট এর মধ্যে দিয়ে যাবে? কে বলতে পারবে? কেমিস্ট্রি স্টুডেন্টরা বলো, যদি কেউ কেমিস্ট্রি আছো বলো, পারবে বলতে? দেখো, কেমিস্ট্রি একটা জায়গার সঙ্গে রিলেট করো। একটা কর্নারে যদি আধান কিউ থাকে, সেই কিউটা একটা ঘনকের জন্য কতটা অংশ কন্ট্রিবিউট করবে? বলো। একটা সিম্পল কিউবিক ক্রিস্টালের কর্নার অ্যাটম, একটা সিম্পল কিউবিক ক্রিস্টালের কর্নার অ্যাটম কত অংশ কন্ট্রিবিউট করে একটা একটা ঘনকের? পড়েছো না সলিড স্টেটে? হ্যাঁ, 1/8। 1/8। কারণ দেখো, আমরা যদি এখানে গসিয়ান সারফেস ক্রিয়েট করতে চাই, তাহলে কি করতে হবে? আশেপাশে যে ঘনকগুলো নিতে হবে, আরো 7টা ঘনক চাই। আরো 7টা ঘনক চাই, টোটাল 8টা ঘনকের এটা মাঝখানে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 8টা ঘনক যদি মাঝখানে হয়ে যায়, তাহলে একটা ঘনকের মধ্যে দিয়ে কত যাবে? Q/8ε0। একটা ঘনকের মধ্যে দিয়ে Q/8ε0। কিন্তু আমাকে এখানে ঘনকের মধ্যে জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করছে ইচ ফেসের মধ্যে দিয়ে কত যাবে, প্রত্যেকটা ফেস। হ্যাঁ, প্রত্যেকটা ফেসের মধ্যে দিয়ে কত যাবে জিজ্ঞেস করছে। দেখো তাহলে কি করে পাবে? যদি আমার ভেতরে থাকতো আধান, তাহলে তো প্রত্যেকটা ফেসের জন্য 1/6 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। কিন্তু এখানে 1/6 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না। কারণটা হচ্ছে দেখো, যখন আমরা একটা কর্নারের আধানের কথা বলবো, তো এই আধান থেকে দেখো যে ফ্লাক্সটা বেরোবে না, সেটা এর সঙ্গে লেগে থাকা যে 3টে সারফেস, এটা এবং এইদিকে সারফেস, এই 3টে সারফেসে, হ্যাঁ, এই 3টে সারফেসে কি হবে? কোনো রকম ফ্লাক্স পাবে না, কারণ ফ্লাক্সটা তো এইদিকে বেরোবে এইভাবে। তাহলে অপোজিট যে 3টে সারফেস আছে, সেই 3টে সারফেস পাবে। তার মানে এটা 1/3 দিয়ে মাল্টিপ্লাই হবে। তার মানে Q/24ε0। কারণ যে কর্নারটায় আধানটা থাকবে, সেই কর্নারের সঙ্গে সংশ্লিষ্ট যে তিনটে তিনটে যে সারফেস, সেই 3টে সারফেস দিয়ে কোনো ফ্লাক্স পাস হবে না। ফ্লাক্সটা পাস হবে অপোজিট যে 3টে ফেস আছে সেইটা দিয়ে। তাহলে প্রথমে তো Q/8ε0 পুরো ঘনকটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে একটা ফেসের মধ্যে দিয়ে কত যাবে? 1/3। কিন্তু যদি ভেতরে আধান থাকে, তাহলে পুরো ঘনকটা দিয়ে Q/ε0, তাহলে একটা দিয়ে কত যাবে? Q/6ε0। এটা খেয়াল রাখতে হবে। দেখো সেম কাইন্ডস অফ কোয়েশ্চেন আবার দিয়ে দিল। In the above question, if charge q is situated on one of the sides of the cube, in the above question, if charge q is situated on one of the sides of the cube, এটা তো আলাদা দিয়েছি, then the flux emanating out face, each face will be, হ্যাঁ সেমই হবে, Q/24ε0। যদি একটা ফেসে থাকে, ব্যাপারটা তো সে একই হলো, তাহলে বাকি 3টে ফেস দিয়ে যাবে। আচ্ছা, এবার ডাইপোল থেকে কোশ্চেন দেখো। তাহলে মোটামুটি গসিয়ান থিওরি, গাউসের উপপাদ্য থেকে যে কোশ্চেনগুলো আসবে বুঝতেই পারলে। এইটা কিন্তু মোর ইম্পর্টেন্ট, এই ডাইপোলটা ইম্পর্টেন্ট। এইটা আমি বললাম না, এটা বলে দেবো কি একবার? চলো এটার বাকি রেখে কেন বলে দিই। দেখো কি বলছে, a cube is arranged such that its length, breadth and height are along x, y and z direction. One of its corner is situated at the origin. আচ্ছা, মানে একটা একটা কর্নার অরিজিনে রয়েছে, মানে এরকম যদি আমরা একটা ঘনক বলি, এটাকে আমরা অরিজিন বলতে পারি। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। লেন্থ অফ ইচ সাইড অফ দ্য কিউব ইজ 25 সেন্টিমিটার।
দ্য কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড আর ইএক্স ইউআই ইজেড, ইএক্স অনলি আছে, মানে ইলেকট্রিক ফিল্ডে শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর হবে, অনলি অ্যালং এক্স অ্যাক্সিস। দ্য টোটাল ফ্লাক্স কামিং আউট অফ দ্য কিউব, দ্য টোটাল ফ্লাক্স কত হবে বলো। ভেবে দেখো, যদি আমরা এইদিকে টোটাল ফ্লাক্স বলি, দেখো এইদিকে হবে এই সারফেসটা, সামনের সারফেসটা, আর একটা হচ্ছে পিছনের সারফেস, তাহলে ফ্লাক্সটা দেখো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই বরাবর, তাহলে ইজেড আর ইওয়াই সারফেসের উপর কোনো ফ্লাক্স হবে না, কারণ ইওয়াই ইজেড জিরো, তাহলে অনলি এক্স বরাবর যে ফ্লাক্সটা হবে, তাহলে ই ভেক্টর ডট এস ভেক্টর, এসটা কত হবে, এই যে ফেসটা রয়েছে এই ফেসটার এরিয়াটা, তাহলে সেটা কত হবে, কোন ডাইরেকশনে রয়েছে, এক্স ডাইরেকশনে, তাহলে কত হবে ই ডট এস এর যা মান হবে এস স্কোয়ার ইন্টু আই ক্যাপ। আচ্ছা ইটা কোন দিকে আছে দেখো, 400 ইন্টু রুট এক্স ইন্টু আই ক্যাপ ডট স্কোয়ার ইন্টু আই ক্যাপ, তাহলে এক্স এর মানটা কত হবে, সারফেস এক্স ইকুয়াল টু 25, তখন 25 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 মিটার, আর এটা কত হবে 25 ইন্টু 25, তাহলে এইটা একটা সারফেসের ক্ষেত্রে, তাহলে পিছন দিকে সারফেসটার ক্ষেত্রে কত হবে, পিছন দিকে সারফেসটার ক্ষেত্রে কত হবে, ডাইরেকশনটা তো এই বরাবরই আছে না, ভেবে দেখো। দেখো a is equal to this, তো phi is equal to this, কিভাবে দেখাবো এটা, না জিরো হবে না, যোগ হবে, ওটা বুঝাতে চাইছে, জিরো হবে না, দেখো এই বরাবর হচ্ছে যে যদি মনে করো এক্স অ্যাক্সিস হয়, পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এই বরাবর নেগেটিভ, তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডে যে ডাইরেকশনটা হবে সেটা তো সেম ডাইরেকশন আছে না, ই ভেক্টর, কিন্তু দেখো যখন এই দিক পিছনের দিকে সারফেসটা বলছি না, পিছনের দিকে সারফেসটাতে যে এরিয়া ভেক্টরটা হবে, পিছনের দিকে সারফেস এরিয়া ভেক্টরটা হবে সেটা এই দিকে হওয়া উচিত, নেগেটিভ এক্স দিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ওখানে কোন দিকে হবে, দ্য টোটাল ফ্লাক্স কামিং আউট অফ দ্য কিউব বলছে, the component of electric field Ex is equal to this, the total flux coming out of the cube, distance the same, এই যে একটা ফ্লাক্স দেখিয়ে দিয়েছে এরা, দুটো ফ্লাক্স তো জিরোই হবে, টোটাল ফ্লাক্সটা না, টোটাল ফ্লাক্স কামিং আউট অফ দ্য কিউব উইল বি, এই দিকটাকে আমি এক্স অ্যাক্সিস হয়তো বুঝতে সুবিধা হবে, ওয়াই জেড, ঠিক আছে, এই দিকটা হচ্ছে আই ক্যাপ, এইদিকে যে ডাইরেকশনটা হবে এটা মাইনাস আই ক্যাপ, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা তো সেম না, তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনটা হবে দেখো এইখানে তো এই বরাবর হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা তো এই ডাইরেকশনে যাবে, এটা তো এটা তো ঠিক করেনি, একটা বের করে দিয়েছে, জাস্ট দেখো এখানে এই ইটা বের করেছে রুট এক্স, তারপরে এরিয়াটা বের করেছে, ঠিক আছে, তারপরে ফাই ই ডট এস করে দিয়েছে সিম্পল, কিন্তু ই ডট এস একটা সারফেসের উপরে হবে,
the total flux coming out of the cube will be. তাহলে এইদিকে তোমার হবে ই ডট স্কোয়ার ইন্টু আই ক্যাপ, আর এইদিকে হওয়া উচিত ই ডট স্কোয়ার ইন্টু মাইনাস আই ক্যাপ। তাহলে জিরোই আসছে। জিরোই হবে মনে হচ্ছে, বুঝলে? আবার তো জিরোই বললাম, একটু তখন ভাববো, এখন তো দেখে মনে হচ্ছে জিরোই হবে, কিন্তু এখানে একটি একটি মাত্র সাইড করা আছে। দেখো 400 রুট এক্স, এক্স এর মানটা বসিয়েছে, তারপরে এরিয়া ভেক্টরটা বেরিয়ে করেছে, তারপরে ই ইন্টু এ করেছে জাস্ট, কিন্তু এটা তো একটা সারফেসের উপরে ফ্লাক্স হচ্ছে না। তাহলে আরেকটা, হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা দেখো অনলি এক্স বরাবর বলছে না, দ্য কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড আর ই এক্স ইকুয়াল টু দিস। যদি এইখানেও মনে করো ইলেকট্রিক ফিল্ডে এই বরাবর বলতো, এদিকেও যদি আউটওয়ার্ড বলতো, তাহলে আলাদা ব্যাপার, তাহলে যোগ হতো। ঠিক আছে, জিরোই হবে। আচ্ছা, বলো ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে দেখো, ইলেকট্রিক ডাইপোলের কোশ্চেন দেওয়া আছে, দুটো চার্জ বলা আছে, টু চার্জ প্লাস 3.2 মাইনাস 19 আর মাইনাস 3.2 মাইনাস 19, placed 2.4 angstrom apart from an electric dipole. It is placed in a uniform electric field of intensity this, the electric dipole moment 2.4 angstrom equatorial point বলা উচিত ছিল, placed 2.4 angstrom apart from an electric dipole। ঠিক আছে, it is placed in a uniform electric field of intensity this, the electric dipole is। আচ্ছা, তো ঠিক আছে, দেখো দুটো আধান যদি মনে করো একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ হয়, তো আমরা বলেছিলাম যে এর পারপেন্ডিকুলার পয়েন্টে আর পয়েন্ট এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে ফর স্মল ডাইপোল। স্মল ডাইপোলের ক্ষেত্রে ফর্মুলা কত ছিল, 1/4πε0 ইন্টু পি আপন আর কিউব, এটা ছিল ফর্মুলা, 1/4πε0 ইন্টু পি আপন আর কিউব। ঠিক আছে, 1/4πε0 ইন্টু পি আপন আর কিউব কখন হয়, যখন স্মল ডাইপোলের ক্ষেত্রে। তাহলে আরটা তো গিভেন আছে, এটা স্মল কি করে বুঝলাম বলতো, অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম অর্ডার আছে বলে। অ্যাংস্ট্রম মানে অনেক কম, ছোট, অনেক, যে ডিস্টেন্সটা সেটা অনেক কম হবে, 2.4 অ্যাংস্ট্রম অ্যাপার্ট বলছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে পিটা বের করতে হবে। তাহলে আর গিভেন আছে, ই গিভেন আছে, 1/4, এখান থেকে পিটা বের করবে। ঠিক আছে, চলো নেক্সট। An electric dipole consists of two opposite charge of magnitude 1 microcoulomb। দুটো চার্জ হচ্ছে যে 1 মাইক্রোকুলম, একটা প্লাস 1 মাইক্রোকুলম, একটা হচ্ছে মাইনাস 1 মাইক্রোকুলম, ডিস্টেন্স বাই 2 সেন্টিমিটার অ্যাপার্ট। দ্য ডাইপোল ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে ইজ ইকুয়াল টু 10⁻⁻5 ভোল্ট পার মিটার। দ্য ম্যাক্সিমাম টর্ক, দেখো টর্কের এক্সপ্রেশন কি ছিল, টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। তুমি যখন ম্যাক্সিমাম বলবে তখন সাইন থিটা 1, তাহলে টাউ ইজ ইকুয়াল টু সিম্পল পি ইন্টু ই হবে। আর পি মানে কত, পি মানে হচ্ছে 2QL, মানে কিউ ইন্টু 2L বলতে পারি, কিউ ইন্টু 2L ইন্টু ই। 2L মানে 2 সেন্টিমিটার, এখানে 2 হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু চার্জেস, তাহলে 2 ইন্টু 10⁻⁻2 মিটার। তাহলে এখানে বসিয়ে দাও, আধানের মানটা বসিয়ে দাও, তাহলে আধানের মান হচ্ছে 1 মাইক্রোকুলম, মানে 10⁻⁻6 ইন্টু এই মানটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁻2 ইন্টু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 10⁻⁵। যেগুলো ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো 39,
এখানে তো অনেক বড় একটা কোশ্চেন দিল, 39 আর 40 দুটো একই কোশ্চেন, সেম কোশ্চেন। দেখো এই কোশ্চেন একটু বড় বলছি, এখানে যে টাইম পিরিয়ডের এক্সপ্রেশনটা দেখো ইউজ করেছে, সেটাই এখানে অ্যান্সার হয়ে গেছে। ব্যাপারটা দেখো আমি বলি এই কোশ্চেনে কি ধরনের কোশ্চেন বলছে, এটা অ্যাডভান্সের কোশ্চেন, এখানে না দিলেও চলতো। An electric dipole is formed by two particles fixed at the ends of a length of a right rigid rod of length. The mass of each particle is m and charge minus q and plus q. The system is suspended by a torsionless thread in an electric field of intensity such that the dipole axis is parallel to the field. If it is slightly displaced, the frequency of the angular motion is. দেখো আমি বিষয়টা বলছি, পুরো বিষয়টা, এটা লাস্ট কোশ্চেন বলে দিই। মনে করো একটা ডাইপোল ইলেকট্রিক ফিল্ড আছে, যে বিষয়টা এখানে বলতে চাইছি, ঠিক আছে? একটা ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে রাখা আছে, সিম্পল। যে ডাইপোলটা মনে করো মাস আমি বলছি এম আর চার্জ মাইনাস কিউ প্লাস কিউ। ডাইপোলের ডিস্টেন্সটা বলা আছে রিজিড রড অফ লেন্থ এল, এল মনে করো ডিস্টেন্স, ওকে? তাই যদি হয় তাহলে এই ডাইপোলটার উপর যে টর্ক কাজ করবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল থিটা, টাউ ইকুয়াল টু মাইনাস পি সাইন থিটা। মাইনাস কেন? কারণ দেখো যদি আমরা এক্সটার্নাল টর্কের কথা বলি, বা আমরা টাউ ইকুয়াল টু পি সাইন থিটা এমনিতে হয়, এক্সটার্নাল টর্ক কত হয় মাইনাস পি সাইন থিটা। যদি তুমি প্লাস পি সাইন থিটা বলো তাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ইন্টারনাল টর্ক যেটা হবে পি সাইন থিটা। এখন দেখো ডাইপোলটা যদি আমরা সামান্য ডিফ্লেকশন করে ছেড়ে দিই, সামান্য মনে করো ডাইপোলটা সাম্যাবস্থায়, মনে করো সাম্যাবস্থায় কিরকম ভাবে থাকবে, একদম এই বরাবর থাকবে, একে একটু সামান্য ডিফ্লেকশন করে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এরকম এরকম দুলতে থাকবে, অ্যাঙ্গুলার মোশন হতে থাকবে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামান্য ছেড়ে দিলে। তাহলে এই যে প্রথমে ডাইপোলটা এরকম ভাবে ছিল, এবারে একে, সরি, প্রথমে ডাইপোলটা মনে করো এরকম ভাবে ছিল, একে সামান্য একটু এইভাবে ডিফ্লেক্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে কি হবে, এরকম দুলতে থাকবে। এই যে অ্যাঙ্গুলার মোশনটা আছে তার ফ্রিকোয়েন্সি কত, তার টাইম পিরিয়ড কত বের করতে হবে, এই অ্যাঙ্গুলার মোশনটা, সেটা আমরা কি করে পাবো? দেখো তাহলে সামান্য যদি ডাইপোলটাকে আমরা ডিফ্লেকশন করি, তাহলে থিটা হচ্ছে খুব স্মল, তাহলে থিটা যদি স্মল হয় তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা। তাহলে ফর স্মল থিটা সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা। তাহলে টাউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে পি থিটা। এবারে দেখো আমরা দেখেছি যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়, তাহলে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, লিনিয়ার মোশনের ক্ষেত্রে যদি এ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়, তাহলে অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে টাউ ইকুয়াল টু মাইনাস কে থিটা হবে, এক্স এর জায়গায় থিটা হবে। তাহলে এইখানে যে কেটা দেখো, সেই কেটা হচ্ছে অ্যাকচুয়ালি পিই, আর কে মানে কত বলেছিলাম বলো, রুট ওভার অফ, দেখো এখানে যদি অ্যাক্সিলারেশন আমরা বলি, তাহলে এ মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স হয়। তাহলে এখানে যে টাউ মানে কত, আই আলফা, তাহলে আই আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো পিই থিটা। তাহলে অ্যাকচুয়ালি আলফা ইজ ইকুয়াল টু কত হবে না, আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো পিই আপন আই ইন্টু থিটা। তাহলে ওমেগা স্কোয়ার মানে কত এটা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থিটা। তাহলে এখানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আপন আই, এখানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হতো দেখো, অ্যাক্সিলারেশন যখন আমরা লিখতাম মাইনাস কে বাই এম ইন্টু এক্স, তখন ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতাম কে বাই এম। তাহলে এখানে ওমেগা স্কোয়ারের জায়গায় হয়েছে পি আপন আই, তাহলে ওমেগা স্কোয়ার আমরা বলতে পারি পিই আপন আই। তাহলে এইখান থেকে বেরোবে দেখো, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ পি আপন আই। এবার আই মানে কি, মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে দেখো এই সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত, মিড পয়েন্টের সাপেক্ষে যদি আমরা বলি, তাহলে মিড পয়েন্টের সাপেক্ষে একটা সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কি করে নির্ণয় করতে পারি? দেখো এইটা মনে একটা সিস্টেম রয়েছে, তাহলে মিড পয়েন্টের সাপেক্ষে এদিকে এল বাই টু ডিস্টেন্স, এদিকে এল বাই টু ডিস্টেন্সে দুটো মাস রয়েছে, তাহলে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আই কত হবে দেখো, এম ইন্টু এল বাই টু তার হোল স্কোয়ার প্লাস এম ইন্টু, এটা বড় অঙ্ক, এটা অ্যাডভান্সের কোয়েশ্চেন ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এটা ওই যে ছায়ার বইয়ে যে লাস্টের টাফ নিউমারিক্যাল গুলো থাকে না, ওখানে আছে। তাহলে এম এল স্কোয়ার বাই ফোর প্লাস এম এল স্কোয়ার বাই ফোর, তাহলে এটা কত হবে, টু এম এল স্কোয়ার বাই ফোর, তাহলে এম এল স্কোয়ার বাই টু। এটা না করলেও হবে, কোনো চাপ নেই, আমি তো বলে দিচ্ছি কি হবে। তাহলে এম এল স্কোয়ার বাই টু হয়ে গেল। তাহলে আই এর জায়গায় আমরা কত বসাবো, ওমেগা ইকুয়াল টু দেখো পি মানে টু কিউ এল, কিন্তু এখানে টু কিউ এল হবে না, কিউ ইন্টু এল হবে, কারণ কেন বলতো ডিস্টেন্সটা এল দেওয়া আছে, ডিস্টেন্স টু এল থাকলে তো টু কিউ এল হয়, এল থাকলে কত হবে, সিম্পল পিটা হয়ে যাবে কিউ এল ইন্টু ই,
আর দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে এম এল স্কোয়ার বাই টু, তাহলে টুটাকে উপরে নিয়ে যাও, তাহলে একটা দেখো এল কেটে যাবে, তাহলে ফাইনালি কত হবে রুট ওভার অফ 2 QE আপন ml, এটা হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা মানে কত 2 পাই n ফ্রিকোয়েন্সি, তাহলে 2 পাই n ইকুয়াল টু দেখো হয়ে গেল রুট ওভার 2 QE আপন ml। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি n কত হবে 1/2 পাই ইন্টু রুট ওভার 2 QE আপন ml, এটা আনসার আছে। এরপরে দেখো এটা এটা যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে যদি 1/t বলি, তাহলে টাইম পিরিয়ড t ইকুয়াল টু কত হবে 1/n, তাহলে এটা হয়ে যাবে দেখো 2 পাই রুট ওভার ml বাই 2 QE, উল্টা হয়ে যাবে। সেটা দেখো আগের অঙ্কটাতে ছিল, এই দেখো টাইম পিরিয়ড 2 পাই রুট ওভার ml বাই QE, ঠিক আছে। তাহলে এটা টুটা হবে না তার উপর, সেটা ডিপেন্ড করছে এই ডিস্টেন্সটার উপরে। এই ডিস্টেন্সে যদি 2l থাকে তাহলে এই টুটা হবে না, কেটে যাবে। আর ডিস্টেন্সে যদি l থাকে তাহলে এই টুটা আসবে, কারণ মোমেন্ট অফ ইনার্সিয়াটা চেঞ্জ হচ্ছে, নাহলে ml স্কয়ার প্লাস ml স্কয়ার হবে যদি 2l ডিস্টেন্স থাকে, ঠিক আছে। বুঝতে পারলে বিষয়টা? এটা একটু জটিল অঙ্ক, এই অঙ্কটাই আসার সম্ভাবনা খুব কম আছে, কিন্তু নিট বা জেইর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বটে। লাস্টে একটা অঙ্ক দেওয়া ছিল, বাকি দেখো কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ধরো এইটা কোয়েশ্চেন রয়েছে ডাইপোল থেকে, ইম্পর্টেন্ট। শর্ট ডাইপোলের ক্ষেত্রে কোয়েশ্চেন দিতে পারে, এগুলো তো একদম বেসিক কোয়েশ্চেন হতে পারে। বিশেষ করে Q/6ε0টাই বেশি ইম্পর্টেন্ট। কিউ নেট ইকুয়াল টু জিরো যেখানে হচ্ছে, ঠিক আছে, এইটা জিরো হবে ইলেকট্রিক ফিল্ড, দুটো অপোজিট ডাইরেকশন আছে। বাস এই E.S এর কোয়েশ্চেন আসতে পারে, সিম্পল কোয়েশ্চেন যেগুলো। যদিও এরকম কোয়েশ্চেন তখনই আসবে, আমি বারবার বলছি, যদি কোয়েশ্চেন জটিল হয়। কোয়েশ্চেন সোজা হলে একদম স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেন আসবে, সিম্পল, ঠিক আছে। কিন্তু দেখো যখন আমরা এই কোয়েশ্চেনগুলো করছি তখন আমরা যে কনসেপ্টগুলো ইউজ করছি সেগুলো তো স্টেটমেন্ট কোয়েশ্চেন, মানে যে বেসিক কনসেপ্টগুলো ইউজ করছি সেগুলোই আমাদের এজ এ কোয়েশ্চেন চলে আসতে পারে। তো এইটা হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ক্যাপাসিট্যান্স সম্পর্কে যে কোয়েশ্চেনগুলো আছে ডিসকাস করবো, ঠিক আছে। চলো এটা আমি শেয়ার করে দিচ্ছি।